হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে আরেকটি নতুন লাইভ ক্লাসে। I hope all is okay. ঠিক আছে, সবকিছু একটু ঠিকঠাক আছে কিনা একটু দেখো তো। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখো। কথা তো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? ওদিকে একটা সুইচ আছে, ঠিক আছে, ওদিকে ফ্যানের প্রথমটা। হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা একটু দেখো তো। জি আওয়াজর ঠিকঠাক আছে কিনা একটু দেখো। এটাতে ফ্যানের বা ব্যাকগ্রাউন্ড কালো থাকলে যে অস্থির লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালো থাকলে যে অস্থির লাগতেছে। আচ্ছা, ক্লিয়ার না? প্রথমে আওয়াজ হচ্ছিল, আজকে রুমের এসি নাই, এক এক দিন এক এক জায়গায় সেট আপ দিচ্ছি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো আমরা আলোচনা শুরু করতেছি। আজকে আমাদের লেকচার 9 এবং অধ্যায় 2। অধ্যায় 2 আমরা অধ্যায় 2 আমরা পড়তেছিলাম। আমরা অধ্যায় 2 কে 4 ভাগে ভাগ করছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো পার্ট 1 হচ্ছে বলছিলাম উপযোগ, এই টপিকটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 হচ্ছে চাহিদা এবং যোগান, বেসিক পার্ট। পার্ট 3 হচ্ছে স্থিতিস্থাপকতা এবং পার্ট 4 হচ্ছে ভারসাম্য। আজকের আলোচ্য টপিক হচ্ছে পার্ট 3। আজকের ক্লাসের আলোচ্য বিষয় পার্ট 3। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 3। ঠিক আছে, ওকে, আমি ভালো আছি। ওকে, ফার্স্ট টাইম আপনার লাইভ ক্লাস করতেছি, কি বলস? আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা আলোচনা করার আগে এখানে তো তোমাদেরকে লাস্ট ক্লাসে রেখা এবং প্লাস ঢাল নিয়ে কিছু কথাবার্তা বলছি, যেমন রেখা এবং ঢাল নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। এটা যারা ভালো করে দেখে আসছো তাদের জন্য স্থিতিস্থাপকতা খুবই সোজা হবে, তেমন কঠিন হবে না। তেমন কঠিন হবে না। হ্যালো, তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো, আমি লাইভ ক্লাসে আছি, পরে কল দিও। ভাই কোর্সে ভর্তি হচ্ছে, আমিও ফার্স্ট টাইম লাইভ করতেছি। আচ্ছা, তোমরা তাহলে এতদিন রেকর্ড করতা। আচ্ছা, সমস্যা নাই। আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। সবাই আশা করি প্রস্তুত। আমরা আলোচনা শুরু করবো কিনা সবাই বলো, আমরা আলোচনা শুরু করবো কিনা, রেডি কিনা? জাস্ট রেডি হলে সবাই একটু রেডি লিখো। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কেমন? দাদা কেমন আছেন? ভালো আছি, নমস্কার স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম। মিশু বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, তামান্না এবং ইয়াদেরকে নক দিয়ে দিছে। আচ্ছা, একটু অসুস্থ তোমরা। কই মেসেজ রিপ্লাই কই? রেডি কিনা একটু বলো। আসতেছেই না।
পাচ্ছি তো না, কি মেসেজ করছে কিনা। আমি আগের ক্লাস অর্ধেক করতেছি, আমি কি বুঝবো না? বুঝবি, কেন বুঝবি না ভাই? জয় ভাইয়ের ক্লাসে যেখান থেকে শুরু সেখান থেকে বোঝা যায়। জয় ভাই যেখান থেকে পড়ায় সেখান থেকে বোঝা যায়, প্যারা নিতে হবে না, ঠিক আছে? রেডি? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আগে বাস্তবতা বুঝাই, তারপর হচ্ছে তোমাদেরকে কি বুঝাবো। আগে বাস্তবতা বুঝাই, তারপর হচ্ছে তোমাদেরকে স্থিতিস্থাপকতা পড়াবো। এটা কোনো কথা হলো? আমরা এতক্ষণ লিখলাম, এগুলো কোথায় চলে গেল? আমরা যতক্ষণ লিখলাম এগুলো তো চলেই গেল। বাস্তবতা বুঝো কেমন? আমি বললাম একটা দ্রব্যের দাম, আমি বললাম কি একটা দ্রব্যের দাম, আর এদিকে লিখলাম চাহিদা। দাম হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা হয়েছে, চাহিদা 100 থেকে হ্রাস পেয়ে 80 হয়েছে। আমি প্রশ্ন করলাম দাম কয় টাকা বাড়ছে? তুমি বললা স্যার দাম 5 টাকা বৃদ্ধি পেয়েছে। দাম 5 টাকা বৃদ্ধি পেয়েছে, 5 টাকা। আর চাহিদা কতটুকু হ্রাস পেয়েছে? চাহিদা হচ্ছে 20 একক হ্রাস পেয়েছে। এই জিনিসটাকে বলা হয় নর্মাল সেন্সে বলা। নর্মাল সেন্সে মানুষ নর্মালি এটাই বলে, দাম 5 টাকা বাড়ার কারণে চাহিদা 20 হ্রাস পেয়েছে, এটা নর্মাল সেন্স। আর যখন কথাটা এমন হবে যে দাম এত পার্সেন্ট বৃদ্ধির কারণে চাহিদা এত পার্সেন্ট হ্রাস পাইছে, এই কথাটা যখন বলা হবে তখন এটার নামই হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। তাহলে নর্মালি যে পরিবর্তন, এটা দিয়ে আমরা স্বাভাবিকভাবে ঢাল বা স্লোপ বের করি। ঢাল বা স্লোপ বের করি, ঢাল বা স্লোপ বের করি। কারণ তোমরা জানো যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে এখানে যে পরিবর্তনের কথাটা বলা হচ্ছে এটা নর্মাল পরিবর্তন। নর্মাল পরিবর্তন, নর্মাল। এই যে 5 টাকার পরিবর্তনের কারণে 20 টাকার পরিবর্তন, নর্মাল পরিবর্তন। আর এখন আমি যখন বলতেছি যে দাম 50% বৃদ্ধির কারণে দাম 20%, চাহিদার 20% কমে গেছে, দাম 50% বৃদ্ধির কারণে চাহিদা 20% হ্রাস পেয়েছে, এই যে পার্সেন্ট, এই পার্সেন্টে বলাটাকে বলা হয় শতাংশিক পরিবর্তন। শতাংশিক পরিবর্তন ভাইয়া বুঝতে হবে স্যার, বুঝতে হবে। এটা হচ্ছে সাধারণ পরিবর্তন, এটা হচ্ছে সাধারণ পরিবর্তন, আর এটা হচ্ছে শতাংশিক পরিবর্তন। তাহলে স্থিতিস্থাপকতা সাধারণ পরিবর্তন নিয়ে কথা বলে না, স্থিতিস্থাপকতা কি পরিবর্তন নিয়ে কথা বলে? শতাংশিক পরিবর্তন নিয়ে কথা বলে। বুঝতে পারছি? বুঝতে পারলে একটু ইয়েস লিখো তো সবাই। বুঝতে পারলে স্যার আমার এখনো 3টা ক্লাস বাকি আছে। কেন এতদিন কি করছোস? জয় ভাই মানে আগুন, ওই টিকটকারদের মতো বল। আচ্ছা, যে কথাটা বলতে যাচ্ছিলাম, স্থিতিস্থাপকতা মানে কি পরিবর্তন? শতাংশিক পরিবর্তন। এই কথাটা মনে রাখতে হবে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা বা কি বলতো? ইলাস্টিসিটি। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে? ওই যে গতদিন যেটা শিখছিলাম সেটার মতো, তবে একটু ভিন্ন। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের, এখানে যে গরম, আজকে লাইভ 9টায় বাজে নিবে। আপনি থাকবেন? আপনি? আমার আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। ইয়েস, ইলাস্টিসিটি। ওকে, আচ্ছা লেট হয়েছে, তুই চলে যাবি? আজকে লাইভ আছে তো একটা, কাজ না থাকলে থাক না।
তো সহ্য করতে লাগে না তারপরে আচ্ছা ওকে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন হলে অধীন চলকের শতাংশিক পরিবর্তন বাদকে স্থিতিস্থাপকতা বলে। জাস্ট এটার কাকে বলে সংজ্ঞাটা মুখস্থ করা হচ্ছে। এটা জাস্ট প্রথমে সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। আর তেমন একটা কাছে যদি বলে যে স্থিতিস্থাপকতা সূত্রটা লিখো, স্থিতিস্থাপকতা সূত্রটা লিখো, স্থিতিস্থাপকতা সূত্রটা লিখো, তখন ইজি, একদম ইজি। তোমাদেরকে আমি শিখাই দিয়েছিলাম কোন একটা কথা থেকে, বাংলা কথা থেকে, এই যে এরকম একটা বাংলা কথা থেকে যখন আমি সূত্রে কনভার্ট করবো, জাস্ট স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, যার ফলে দেখবা তার নিচে, যার ফলে দেখবা তার নিচে, তার মানে নিচে হবে স্বাধীন চলকের শতাংশিক, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, আর উপরে হবে অধীন চলকের শতাংশিক পরিবর্তন। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, অধীন চলকের শতাংশিক পরিবর্তন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এখন অর্থনীতিতে তোমার অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই ধরনের। অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, ইপি। আরটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা, ইএস। ঠিক আছে, অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই ধরনের, একটা চাহিদা স্থিতিস্থাপকতা, একটা যোগান স্থিতিস্থাপকতা। এই দুই ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে যত কথাবার্তা আমাদের জানতে হবে। ওকে, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? এখানে জাস্ট একটু খাকে তাকে বলে এগুলো মুখস্থ করতে চার, তেমন একটা কিছু নেই এখানে, আর বেশি কিছু জানার দরকার নেই। এখন আমরা যে চাহিদা স্থিতিস্থাপকতা এবং যোগান স্থিতিস্থাপকতার কথা বলছি, দুই ধরনের স্থিতিস্থাপকতা, এটা নিয়ে বিস্তারিত জানতে হবে। আমাদের আসলে কি শিখতে হবে এখানে? যা যা শিখতে হবে, যা যা শিখতে হবে, কি কি শিখতে হবে আমাদের এখানে, কি কি শিখতে হয় আসলে বেসিক্যালি আমাদের এখানে শিখতে হয়। নাম্বার 1, এক নম্বর হচ্ছে সংজ্ঞা। নাম্বার 2 সূত্র। নাম্বার 3 মান নির্ণয়। নাম্বার 4 মানের ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয়, অথবা মানের ভিত্তিতে, তোমার মানের ভিত্তিতে হয় দ্রব্যের প্রকৃতি নির্ণয় অথবা চাহিদার প্রকৃতি নির্ণয়, অথবা চাহিদার প্রকৃতি নির্ণয়। হয় একটা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হবে, নাহলে চাহিদার প্রকৃতি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। একটা হচ্ছে প্রথমে সংজ্ঞা, সূত্র, মান নির্ণয়, মানের ভিত্তিতে তোমার দ্রব্যের প্রকৃতি বা চাহিদার প্রকৃতি সেটি সম্পর্কে ধারণা দেওয়া। তো প্রথমে চলো যে চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি। চাহিদা স্থিতিস্থাপকতা, ইপি, ইডি, elasticity of demand। elasticity of demand। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করি। আমরা এখানে যে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা লিখছিলাম, আমরা যেখানে একটা স্থিতিস্থাপকতার সংজ্ঞা লিখছিলাম, এই যে এই সংজ্ঞাটা কোথায় থেকে লিখছিলাম জানো? এই সংজ্ঞাটা লিখছি এই জায়গা থেকে। আমরা যে কোনো একটা অপেক্ষক চিনি না? এই অপেক্ষকের মধ্যে অধীন চলকটা এই পাশে থাকে, সমান সমান ফাংশন অফ স্বাধীন চলকটা এই পাশে থাকে। অনেকে বই পড়ে এই বইয়ের মধ্যে এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা একটু ভুল আছে। অনেকে আমাকে এটা পাঠাও যে স্যার এটা ভুল আছে, তখন আমার ভালো লাগে আসলে তোমরা বইটা পড়তেছো। আর যারা এখানে যে বইয়ে একটা ভুল আছে সেটা খুঁজে পাও নাই, তারা পড়তেছো না পড়ালেখা।
এখান থেকে লিখছিলাম এই যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশ পরিবর্তন, স্বাধীন চলকের শতাংশ পরিবর্তনের ফলে অধীন চলক, মানে এটার কারণে এটা। একইভাবে এখানে যখন লিখতে যাব চাহিদা স্থিতিস্থাপকতা যখন লিখতে যাব, আমাকে আগে জানতে হবে যে চাহিদাটা কার উপর নির্ভর করে। আমার একটা দ্রব্যের চাহিদা সেটা কার উপর নির্ভর করে? সে তোমার দামের উপর নির্ভর করে, সে তোমার আয়ের উপর নির্ভর করে, সে হচ্ছে তার সম্পর্কিত দ্রব্যের, তার সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে। কেমন? আমাকে একটু বলতে পারবা এরা কারা? একটু সবাই কমেন্ট করে বলতো এরা কারা? দাম, আয়, সম্পর্কিত দাম, এরা কারা? একটু বলতো এরা কারা? বেসিক ক্লিয়ার। ওকে, এরা কারা বলো? বলতে পারতেছে না এরা? আশা করি বলতে পারবা, এমন না যে সবাই বলতে পারবে না, কেউ কেউ বলতে পারে। এরা হচ্ছে চাহিদার নির্ধারক। চাহিদার কি? নির্ধারক। তো এখান থেকে বইয়ের ভুল পিক তুলে দিয়েছিলাম আমি, হ্যাঁ তাই ভাই, একজন পিক তুলে দিয়েছস, হ্যাঁ তুই দিয়েছস মনে হয়, এক্সাক্ট মনে নাই। আচ্ছা, চাহিদা নির্ধারক। আমার এখানে কতক্ষণ পরে আসতেছে মেসেজটা ভাই? তোরা কমেন্ট করতেছে এটা কয় ঘন্টা পরে আসে আমার এখানে? পরে আসলে কেমনে হবে? ওকে, চাহিদা নির্ধারক, ইয়েস ইয়েস ইয়েস, একদম আরো সুন্দর করে বলছে, চাহিদা তার নির্ধারকের উপর নির্ভরশীল। গুড। আচ্ছা, চাহিদা নির্ধারক, গুড। এখন এরা কাকে প্রভাবিত করে? চাহিদাকে প্রভাবিত করে। তো এদের সবাই একসাথে না, একজন একজন, মানে এ প্রভাবিত হবে একজন একজনের দ্বারা, যে কোনো একজন। এই জন্য আমরা কথাটা লিখবো কি? চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা, এই যে দেখো এটা স্বাধীন চলক, এটা অধীন চলক, এদের পরিবর্তনের ফলে ওর মানে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এখন তোমাকে যদি আমি সূত্র লিখতে বলি, ইপি সমান কি হবে? চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। তো তুমি বলবা চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে, এই অনুপাত মানে ভাগ, এই ভাগকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। আমরা চাইলে একটা সূত্র এইভাবে লিখতে পারি, চাহিদা স্থিতিস্থাপকতা ইডি, ইপি নট ইপি, সরি স্যার, এটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, সংক্ষেপে বলবো ইডি সমান এটা সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। জায়দা, এটা হচ্ছে সূত্র। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? নো? ওকে, এরপর আসি। ইয়েস, ওকে ওকে, আমরা এখন এই যে এটা কাকে বলে শিখলাম, সূত্র শিখলাম। এবং তোমাকে এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে মূলত চাহিদা স্থিতিস্থাপকতার মাধ্যমে কি জানা হয়। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। চাহিদা স্থিতিস্থাপকতার মাধ্যমে মূলত দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক। আচ্ছা, এখানে কেন বলতেছি এটা? এটা এখন বলবো না, এটা পরে। এটা বুঝছো? মানে এখানে সূত্রটা বানালাম, এটা আশা করি বুঝছো। আমাদেরকে এখন যেটা জানতে হবে, এই যে ইডি বা চাহিদা স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে তোমার, এটা পরে বলতেছে, যে লাইনটা লিখতে চাইছিলাম সেটা পরে বলবো। চাহিদা স্থিতিস্থাপকতা ইডি, এটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে
চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আর স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আর স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এই 3 প্রকার স্থিতিস্থাপকতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বিস্তারিত এই সিম্বলগুলো ভালো করে মনে রাখবা, ইপি, ইউআই, ইসি, এগুলো ভালো করে মনে রাখবা। তাহলে এটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা 3 প্রকার। চাহিদা স্থিতিস্থাপকতা 3 প্রকার, ঠিক আছে? এইগুলো মূলত আমাদেরকে ভালো করে জানতে হবে, এইগুলাই মূলত ভালো করে জানতে হবে। ওকে, আচ্ছা চলো একটা জানি। প্রথমে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে জানি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা ইপি, সংক্ষেপে ইপি, এই কথাটা মাস্ট মনে রাখতে হবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইপি। এখানে খেয়াল করো, এখানে তো আমি বলছি যে কি চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে, যে কোনো একটির এই জায়গায় খেয়াল করবে, যে কোনো একটির। এখানে কিন্তু সে কি একটি সেটা বলে দেওয়া হচ্ছে, চাহিদার কি, এই যে দাম, অর্থাৎ এখানে যে কথাটা বলছে এখানে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা মানে চাহিদাটা হচ্ছে দামের দ্বারা প্রভাবিত হবে, দাম দ্বারা প্রভাবিত হবে। সেম আগের মতো সংজ্ঞাগুলো আগের মতো, এই যে এই পাশে যেটাকে তার দামের শতাংশিক, দামের শতাংশিক পরিবর্তনের ফলে, একটা চলে দৃশ্য করে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে, ঠিক আছে? এখন যদি সূত্র বানাতে চাও চাহিদার, ওই যে প্রথমে বলছি আগে কাকে বলে শিখবো, তারপর সূত্র, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান সূত্র কি, দামের শতাংশিক পরিবর্তন। এটা ভালো করে শিখবা, কেমন? এটাই হচ্ছে মূল, এটা মূল সূত্র, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা লাগে এটা। এখন যে সূত্রটা লিখাচ্ছি, আর এইচএসসির জন্য আমরা শর্টকাট শিখবো, শর্টকাট। এইচএসসির জন্য আমরা একটা শর্টকাট শিখবো, শর্টকাট। ইপি সমান, এটা হচ্ছে শর্টকাট, কেমন? ইপি সমান ডেল কিউডি ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। এখানে এই ডেল মান হচ্ছে পরিবর্তন, ডেল মান হচ্ছে পরিবর্তন, যেটা বের করি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে, ঠিক আছে? ডেল কিউডি মানে চাহিদার পরিবর্তন, ডেল পি মানে দামের পরিবর্তন, ডেল নাই মানে প্রাথমিক দাম প্রাথমিক চাহিদা, প্রাথমিক দাম প্রাথমিক চাহিদা, ডেল না থাকলে প্রথমটা, আর ডেল থাকলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, কেমন? এটা হচ্ছে বিষয়। তো এটা কাকে বলে বললাম, এটার সূত্র শিখলাম, শর্টকাট। আমরা বারবার বলতেছি এই শর্টকাটটা মনে রাখবো, আমরা আমাদের এইচএসসির জন্য আমরা এই শর্টকাটটা মনে রাখবো। এবং আরেকটা জিনিস বলছিলাম, প্রথম হচ্ছে সংজ্ঞা, সূত্র, মান নির্ণয়, মান নির্ণয়। এবং আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি তোমার দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের বা চাহিদার প্রকৃতি, দ্রব্যের বা চাহিদার প্রকৃতি, এটা কথা বলছিলাম। এই যে সংজ্ঞা শিখে ফেললাম, সূত্র শিখে ফেললাম, মান নির্ণয়, তো সূত্র দিয়ে মান নির্ণয় করা শিখবো ম্যাথ যখন করবো। এখন দ্রব্যের প্রকৃতি বা চাহিদার প্রকৃতি যখন মন্তব্য করতে বলবে তখন কি লিখবো, চলো সেটা লিখি। ওই যে দ্রব্যের প্রকৃতি, এই যে ইপির ভিত্তিতে
ইপি এর ভিত্তি মানে দামি স্থিতিস্থাপকতার ভিত্তিতে আর কি। দ্রব্য এমনিতে 5 ধরনের, কিন্তু ম্যাথে আসে হচ্ছে ইপির ভিত্তিতে দ্রব্য। ইপির ভিত্তিতে দ্রব্যের যখন প্রকৃতির উপর মন্তব্য করব, ঠিক আছে, তখন মনে রাখবা ইপি এর মান বেসিক্যালি দুইটার খাস এখানে। ইপি এর মান 1-এর কম হলে এবং ইপি এর মান 1-এর বেশি হলে, 1-এর সমান বা বেশি হলে। ইপি এর মান 1-এর কম হলে সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর যদি 1-এর বেশি বা 1-এর সমান হয় তখন হচ্ছে বিলাসজাত দ্রব্য। এবং আরেকটা কথা মনে রাখতে পারবো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওই যে চাহিদার প্রকৃতির কথা বলছিলাম না, চাহিদার প্রকৃতি, এটার চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। এটা জাস্ট একটু মুখস্থ করে ফেলো, আমরা এটা পরে বুঝাই দিব কেন অস্থিতিস্থাপক। আর এটার হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা। 1-এর কম হলে অস্থিতিস্থাপক চাহিদা, 1-এর বেশি হলে স্থিতিস্থাপক চাহিদা। এখানে যে চাহিদার প্রকৃতির কথা বলছি শুধুমাত্র এখানেই লাগবে, এখানে লাগবে, আর কোথাও লাগবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই লাইনটা মনে রাখবা। ইপি এর বেলায়, ইপি এর ক্ষেত্রে, আচ্ছা এখানে একটা শব্দ যুক্ত করে দিই, শুধু ইপি এর বেলায় বা ইপি এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন, মাইনাস আসবে, তুমি নিশ্চিত থাকো যে মাইনাস আসবে, অবজ্ঞা করতে হয়, মাইনাস চিহ্ন অবজ্ঞা করতে হয়। মাইনাস কেন অবজ্ঞা করতে হয় আজকে শিখাবো না, তোমরা আমাকে নেক্সট ক্লাসে মনে করাই দিবা, স্যার কেন মাইনাস অবজ্ঞা করবো। আবার শুধুমাত্র ইপির বেলায়, আর কারো বেলায় না, বাকিদের সবার ক্ষেত্রে মাইনাস আসলে মাইনাস, প্লাস আসলে প্লাস, কিন্তু ওর বেলায় মাইনাস আসলে মাইনাসটা অবজ্ঞা করতে হবে। কেন সেটা পরে বলবো, তাহলে দামি স্থিতিস্থাপকতা কাকে বলে বললাম, সূত্র বললাম এবং এটার ভিত্তিতে দ্রব্য বললাম। এবার আসো চাহিদার স্থিতিস্থাপকতা, যেটা কোনোভাবেই আমি লিখতে চাচ্ছি না, তোমাদের থেকে শুনতে চাচ্ছি। চাহিদার স্থিতিস্থাপকতা, ইওয়াই ইনকাম ইলাস্টিসিটি, যদিও আই না হয়ে ওয়াই হয়েছে, ওয়াই মনে রাখবা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি, ইওয়াই। এখন বলো যে এখানে চাহিদাটা কার উপর নির্ভরশীল, দেখি বলো এখানে চাহিদা কার উপর নির্ভরশীল, একটু বলো এটা চাহিদা কার উপর নির্ভরশীল, চাহিদাটা কার উপর নির্ভরশীল। এটা আজকে এখানে এসি না লাগানোর কারণে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর ঘাম বের হচ্ছে, যেটা শরীরের জন্য ভালো। বলো চাহিদা কার উপর নির্ভরশীল, ইওয়াই ইস, আচ্ছা ইপি এর কাছে চিন্তা করতে হবে, রাইট, আয়ের উপর, গুড, তাসফিয়া বলছে আয়ের উপর, থ্যাংক ইউ। তার মানে এটার সংজ্ঞাটা কি হবে, এটার সংজ্ঞাটা যারা বুঝছে তারা বুঝে গেছে, সবাই লিখতে পারবে, যারা বুঝবে না তারা 10 বারে বুঝবে না, যারা বুঝবে একবারে বুঝে যাবে, না বুঝলে বারবার দেখবা। আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে, চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে, চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। কেমন সবাই লিখছে আয়ের পর, থ্যাংক ইউ। নাদিয়া কোথেকে আসছস, নাদিয়া হচ্ছে আমার
অনলাইন ব্যাচের সব থেকে সিনসিয়ার স্টুডেন্ট ছিল বাট নট নাও। হেতে এখন কেন জানি ব্যস্ত হয়ে গেছে। আয়ের যদিও ওদের এগুলো 2-3 বার পড়া শেষ, এদের 2-3 বার শেষ করছি। অনেকে বলে যে আমি সিলেবাস শেষ করাচ্ছি না। জয় ভাই শেষ করালে তখন একসাথে 2-3 বার শেষ করে ফেলে, বুঝলো? অনেকে বলে শেষ করাই না, কিন্তু না দিয়ে 2-3 বার শেষ হচ্ছে মনে হয়, 2 বার শেষ হচ্ছে মনে হয়। তাসনিয়াও যুক্ত হয়েছে। ক্লাসে আছে ও আসছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা। ইয়েস, আচ্ছা পাপিয়া হচ্ছে সুন্দর করে লিখে বলছে। ইয়েস, এটা হচ্ছে মেইন সূত্র, বাট এইচএসসির জন্য আমরা কি শিখব? এইচএসসির জন্য আমরা শর্টকাট শিখবো। শর্টকাট, এটা শর্টকাট সূত্রটা শিখবো আমরা। ইউআই ইকুয়াল টু ওই যে কার পরিবর্তনের কারণে আইকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াই। চাহিদা কি? কিউডি। এই যে আই এর পরিবর্তনের কারণে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাত y divided by QD। y divided by QD। ক্লাস কয়টা শুরু হয়েছে? একটু আগে শুরু হয়েছে। ও আল্লাহ, আজকে লিঙ্ক দিতে ভুলে গেছি রে। আল্লাহ 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 আল্লাহ, সরি 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 সরি। আজকে ভুলে গেছিলাম, গ্রুপে লিঙ্ক দিতে ভুলে গেছিলাম। শিট। এটা হচ্ছে শর্টকাট সূত্রটা মনে রাখবে এইচএসসির জন্য। আমরা এটা ইউজ করব পরীক্ষায়, এটা ইউজ করে বের করব, এটা ইউজ করে বের করব। এবং এখানে যে কথাটা মনে রাখতে হবে, ইউআই এর ভিত্তিতে দ্রব্য, ইউআই এর ভিত্তিতে দ্রব্য, ইউআই এর মান ধনাত্মক ইউআই এর মান ধনাত্মক হলে অথবা ইউআই এর মান ঋণাত্মক হলে ইউআই এর মান ঋণাত্মক হলে, ধনাত্মক হলে হবে স্বাভাবিক দ্রব্য মানে নর্মাল গুডস, আর এমনি করে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা তোদের গ্রুপে বলে দিছিস না? আচ্ছা আচ্ছা, ধনাত্মক হলে স্বাভাবিক দ্রব্য বা এটাকে আরেকটা দ্রব্যের নাম বলে, বা এটাকে অনেক সময় ভ্যাপলেন দ্রব্য বলে, ভ্যাপলেন দ্রব্য। যদি স্বাভাবিক দ্রব্য না থাকে তাহলে বলবি ভ্যাপলেন। আর নিকৃষ্ট দ্রব্যের আরেক নাম হচ্ছে, নিকৃষ্ট দ্রব্য না বললে বলবি গিফেন দ্রব্য। আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে যে তোমার গিফেন দ্রব্য, এখানে যে কথাটা মনে রাখবে, গ্রিফেন মানে হচ্ছে, ভ্যাপলেন মানে হচ্ছে জাঁকজমক, জাঁকজমক মানে অতি বিলাসজাত, অতি বিলাসজাত বা জাঁকজমক, জাঁকজমক দ্রব্য। আর গিফেন দ্রব্য মানে যেগুলো মাস্ট লাগবে, মাস্ট মানে যার কোনো বিকল্প নাই। গিফেন দ্রব্য মানে হচ্ছে একদম অতি আবশ্যক, অতি আবশ্যক দ্রব্য। এইগুলো আমরা বলছিলাম গিফেন আর ভ্যাপলেন দ্রব্য চাহিদা বিধির ব্যতিক্রম বলছিলাম, মনে আছে কিনা? এখানে তাহলে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক হলে, একটা হচ্ছে ঋণাত্মক হলে। দেখছো এখানে কোনো ওই মাইনাস সাইন্স তুলবো না, শুধুমাত্র ইয়ার বেলায়, ইবির বেলায় তুলবো, এখন তুলবো না। আচ্ছা ওকে চলো এরপর আসো, ইউআই গেল। আমরা একটা কত সুন্দর পরিবারের মতো হয়ে গেছি, সত্য কথা। এখানে স্টুডেন্টগুলো একজন আরেকজনকে চিনতেও না, কিন্তু কত সুন্দর কথা বলতেছে, নিজেদের আমার ভালো লাগতেছে। একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছ, তাসনিয়া যেমন আসছে কিনা, নাদিয়া আসে কিনা, এই খবর নিচ্ছ। আমি চট্টগ্রামে আছি তো এখন, চট্টগ্রামে আমার পাশে একজন আছে আনোয়ারা যে আছে, তার সেও মনে হয় আনোয়ারা, সে আনোয়ারা থাকে না, কোথায় থাকে আমি জানি না,
বাট তার সাথেও ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে সবার। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা চলো, আমাদের হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি, ইসি, বা এটাকে বলা হয় ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে বোঝার একটু অপশন কম যে চাহিদার আড়াআড়ি মানে কি। এখানে তো তুমি লিখতে পারবে না যে চাহিদার তার আড়াআড়ির উপর নির্ভর করে। এখানে আড়াআড়ি বলতে আসলে সম্পর্কিত দ্রব্যের দামকে বোঝাচ্ছে। সম্পর্কিত দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যের দাম। ভাইয়া কাব্য তো আনোয়ারা সেন্টারে, আমি তো যাই না। আচ্ছা কি বলতেছি, এখানে আড়াআড়ি বলতে সম্পর্কিত দ্রব্যের দামকে বোঝানো হচ্ছে। তো সম্পর্কিত দ্রব্য যখন বলি, আমরা তো জানি সম্পর্কিত দ্রব্য বলতে আসলে সম্পর্কিত দ্রব্য দুই প্রকার, একটা হচ্ছে পরিপূরক, একটা হচ্ছে পরিবর্তক। এখন পরিপূরক বা পরিবর্তক যখনই বলো না কেন, তখন এখানে একটা দ্রব্যের সাথে আরেকটা সম্পর্ক আছে, মানে একটার সাথে আরেকটা, এখানে আরেকটার সাথে আরেকটা সম্পর্ক আছে। অর্থাৎ এখানে দুইটা দ্রব্য নিয়ে কথা। এখানে একটি দ্রব্য, এখানে আরেকটা অন্য দ্রব্য, এখানে একটা দ্রব্য, এখানে একটা অন্য দ্রব্য, দুইটা দ্রব্য নিয়ে কথা। এই জন্য এখানে কি বলবো, এখানে কথাটা কি বলবো, সংজ্ঞাটা খুব সুন্দর। এই যে সম্পর্কিত একটি দ্রব্যের, সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে, সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, সম্পর্কিত একটি দ্রব্যের, আচ্ছা ইয়াসিন আরাফাত ছিল, রাইট ভুলে গেছি আমি। ওই স্যার তোর বাসা কোন জেলায়, একজন আরেকজনের জিজ্ঞাতে আছে। এটা তোরা ওই একদিন ভিডিও কলে এসে বা মোবাইলে কলে এসে নিজেরা জিজ্ঞেস করিস, সেখানে জিজ্ঞেস করিস না, ঠিক আছে। সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। সূত্রটা কি হবে, ইসি সমান সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন, উপর হবে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন। এখন এখানে খেয়াল করো, একটি অন্য দ্রব্যের চাহিদা, একটি দ্রব্যের দাম, অর্থাৎ এখানে মোটমাট কথা মনে রাখবা, যদি আমি এখানে এক্স দ্রব্যের দাম নিই, আমাকে ওয়াই দ্রব্যের চাহিদা নিতে হবে। আমি যদি এক্স দ্রব্যের দাম নিই, ওয়াই দ্রব্যের কি নিতে হবে, চাহিদা নিতে হবে। এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের চাহিদা না, কিন্তু এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের চাহিদা মানে আরেকটা। এই জন্য এই সূত্রটা ওই সেম টু সেম ইয়ার মতো। এই যে দামের শতাংশিক পরিবর্তন, এটা চাহিদা স্থিতিস্থাপকতার কথা না, দামের শতাংশিক পরিবর্তন হলে চাহিদা শতাংশিক পরিবর্তন অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে না। সেম সূত্রটা এখানেও সেম, ডেল কিউডি ডেল পি পি ডিভাইড বাই কিউডি। তাহলে পার্থক্য কি হলো, পার্থক্য হচ্ছে এখানে যদি আমি বলি এটা এক্স দ্রব্যের দাম, এটা এক্স দ্রব্যের দাম, আর চাহিদাটা যদি আমি বলি এটা ওয়াই দ্রব্যের চাহিদা, এটা ওয়াই দ্রব্যের চাহিদা। অর্থাৎ যার দাম, এই যে এক্স দ্রব্যের দাম, যার দাম নিব তার বিপরীত দ্রব্যের চাহিদা নিতে হবে।
চাহিদাটা হবে বিপরীত দ্রব্যের, দামটা হবে যে দ্রব্যের দাম হবে তার বিপরীত দ্রব্যের চাহিদা নিতে হবে। কার বেলায়? আর আর মানে এই যে ক্রস মানে কি, এই যে ক্রস মানে কি, এই একজনের দাম নিলে আরেকজনের চাহিদা, এক্স এর দাম নিলে ওয়াই এর চাহিদা, আবার এক্স এর চাহিদা নিলে ওয়াই এর দাম নিতে হবে। ঠিক আছে, এক্স এর দাম নিলে ওয়াই এর চাহিদা, আবার এটা হচ্ছে ক্রস, ওর চাহিদা নিলে ওর দাম নিতে হবে, বিপরীত সম্পর্ক। এক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপ আছে? একজন জিজ্ঞেস করতেছে, মানে বলো যে গল্প টল্প করার জন্য আর কোনো গ্রুপ আছে? বুঝতেছি তোদের কিস্তা খাইনি বসছি। এসি এর ভিত্তিতে পড়ায় মন দে ভাই, এসি এর ভিত্তিতে, এসি এর ভিত্তিতে দ্রব্য তোমার ওই সেম 3 ধরনের হয়। এসি এর মান ধনাত্মক হলে এসি এর মান ধনাত্মক হলে এসি এর মান ঋণাত্মক হলে, বেশিরভাগ এই দুইটা আসে। আবার আরেকটা আছে এসি এর মান কোনো কারণে যদি শূন্য হয়, আসলে এটা হয় না, শূন্য হলে এসি এর মান ধনাত্মক হলে কি হয়? এসি এর মান ধনাত্মক হলে মনে রাখবি দ্রব্যগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য, পরিবর্তক। ঋণাত্মক হলে পরিপূরক, আর শূন্য হলে সম্পর্কহীন, শূন্য হলে সম্পর্কহীন দ্রব্য। আমি কমেন্টে ব্যস্ত থাকি, তারা কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারি না। আচ্ছা, সেটা একটা কথা। ওকে ওকে ওকে, আচ্ছা, এই জিনিসগুলা যদি আসে বুঝতে, এই জিনিসগুলো যদি বুঝতে পারো, আমি একটা সামারি করে দিচ্ছি, আমরা ইলাস্টিসিটি পড়েছি। There are 2 kinds of elasticity, one kinds of EP, one kinds of E, not P, ED, and the another is ES, but we have not finished this item, but আমরা এটা পড়েছি। একটা হচ্ছে উই, ইপি, ইউআই, ইসি, এখানে চাহিদার সাথে দামের সম্পর্ক, এখানে চাহিদার সাথে আয়ের সম্পর্ক, এখানে চাহিদার সাথে সম্পর্কিত দ্রব্যের দামের সম্পর্ক, এখানে 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 যে সূত্রগুলো আছে, এখানে যে সূত্রগুলো আছে, এটা সূত্র হচ্ছে ইপি সমান ডেল কিউডি ডেল পি, পি ডিভাইড বাই কিউডি, এটা সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল ওয়াই, ওয়াই ডিভাইড বাই কিউডি, এটা সূত্র হচ্ছে ডেল কিউডি বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি, বাট এটা যদি এক্স হয় এটা হবে এক্স, এটা যদি ওয়াই হয় এটা হবে ওয়াই। এখানে হচ্ছে দ্রব্য 2 ধরনের, এখানে হচ্ছে দ্রব্য 2 ধরনের। ইপি এর মান 1 এর চেয়ে বড় অথবা ইপি এর মান 1 এর থেকে ছোট। যদি বড় হয় ইপি এর মান 1 এর চেয়ে বড়, এই যে এই দিকে না, মানে মুখটাই দিকে না, ও বড়। ইপি এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, বিলাসজাত 1 এর ছোট হলে নিত্য প্রয়োজনীয়, ঠিক আছে। এটা ইপি এর মান 1 এর, এটা সমান হলেও চলে, সমান হলে এটা এদিকে একটা নিচে দাগ দিলেও চলে। একইভাবে ইউআই এর ভিত্তিতে
ইউআই যদি ধনাত্মক হয়, ইউআই যদি ঋণাত্মক হয়, ধনাত্মক হলে স্বাভাবিক, ধনাত্মক হলে স্বাভাবিক, ঋণাত্মক হলে নিকৃষ্ট। ঠিক আছে, অপশান যদি স্বাভাবিক না থাকে ব্যাপল্যান, স্বাভাবিক না থাকলে নিকৃষ্ট, না থাকলে গ্রিফেন। ইসিএর ভিত্তিতে, ইসিএর ভিত্তিতে, ইসিএর ভিত্তিতে পজিটিভ অথবা নেগেটিভ। পজিটিভ হলে পরিবর্তক দ্রব্য, নেগেটিভ হলে পরিপূরক দ্রব্য। এ হলো বিষয়। এটা হচ্ছে একদম যতক্ষণ আজকে এই এতক্ষণ পর্যন্ত কি কতক্ষণ পড়ালাম, 40 মিনিট, 40 মিনিটের পড়ার সারাংশ হচ্ছে এটা। এবার আসলে ইএস মানে যোগান স্থিতিস্থাপকতা। ইএস মানে কি? যোগান স্থিতিস্থাপকতা। এটা কি হবে? ওই যে চাহিদা স্থিতিস্থাপকতার মতো। এটা হচ্ছে ঠিক চাহিদা স্থিতিস্থাপকতার মতো। আমরা যেটা চাহিদা স্থিতিস্থাপকতা পড়ছি একদম শুরুতে, যেটা চাহিদা স্থিতিস্থাপকতা পড়ছি, এখানে কি ছিল? চাহিদা ছিল, এইদিকে চাহিদা নির্ধারক ছিল। চাহিদা নির্ধারকের যে কোনো একটি বলছি না, এইখানেও ঠিক সেম। মনে রাখতে হবে যোগান, যোগান স্থিতিস্থাপকতার বেলায় যোগান স্থিতিস্থাপকতা, ইয়েস, elasticity, elasticity of supply। যোগান স্থিতিস্থাপকতার বেলায় আমাদের ঠিক ওই কথাটা মনে রাখতে হবে, যোগান তার দাম, উপকরণের দাম, কর, ভর্তুকি ইত্যাদির উপর নির্ভর করে। এরা হচ্ছে সবাই যোগান নির্ধারক, যোগান নির্ধারক। এখানের মধ্যে যোগান শুধুমাত্র দাম দ্বারা বেশি প্রভাবিত হয়, বাকিগুলো তেমন একটা এফেক্ট ফেলে না। তাহলে কি বললাম? এটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, যোগান নির্ধারকের, যোগান নির্ধারকের যে কোনো একটির, ওই যে চাহিদার মতো, যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের, যোগানের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। এখানে তুমি চাইলে এই পুরো কথাটা না লিখে শুধুমাত্র লিখতে পারো দামের, শুধুমাত্র লিখতে পারো দামের। কারণ কারণ ইএস এর সূত্রে, ইএস এর সূত্রে যোগান স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা বের করার জন্য, যোগান স্থিতিস্থাপকতা বের করার জন্য আমরা শুধুমাত্র দামের সহযোগিতা নিই, বাকিগুলা কিউএস। পার্থক্য দেখতে পাচ্ছ, এটা কিউরি ছিল, কিউএস হয়ে গেছে, এ পি ডিভাইড বাই কিউএস। এ হলো সূত্র। তাহলে তুমি এত কথা না বলে শুধু বলতে পারো দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের শতাংশিক পরিবর্তন। ইএস এর ভিত্তিতে দ্রব্য দুই ধরনের, ইএস এর ভিত্তিতে দ্রব্য দুই ধরনের, ইএস এর ভিত্তিতে দ্রব্য দুই ধরনের। একটা হচ্ছে তোমার ইএস এর মান একের কম অথবা একের বেশি। একের কম হলে কৃষিজাত, আর একের বেশি হলে শিল্পজাত দ্রব্য। এটা কৃষিজাত দ্রব্য, একটা কি? শিল্পজাত দ্রব্য। একের কম হলে কৃষিজাত, একের বেশি হলে শিল্পজাত। তাহলে মূল কথা হচ্ছে এই যে এখানে এই কথাটা লিখলাম, এই যে আমি এখানে লিখলাম ইএস এর সূত্র কি? ইএস এর সূত্র হচ্ছে ডেল কিউএস ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউএস। এটা যদি ইএস, ইএস এর মান একের কম, ইএস এর মান একের বেশি। কম হলে কৃষিজাত, বেশি হলে শিল্পজাত। ওকে,
আই থিঙ্ক এটাই হচ্ছে তোমার মূল বিষয়। এগুলোর বাদে আনুষঙ্গিক আরো বিষয় জানার আছে, এগুলো বাদে আরো আনুষঙ্গিক বিষয় জানার আছে। আমি শতাংশিক পরিবর্তন, যৌন শতাংশিক পরিবর্তনের পাতকে, রাইট। পিডিএফ গুলো দিয়ে দিব, প্যারানিস্তা পিডিএফ গুলো দিয়ে দিব। ইয়েস, ডিপেন্ড অন প্রাইস। ইয়েস। ওকে, আমরা একটু প্র্যাকটিস করব। আমরা একটু প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করব। কয়টা বাজে? কাট হয়ে গেছে। আচ্ছা, একটু করে প্র্যাকটিস করতেছি, তারপর আমরা শেষ করতেছি। ম্যাথ প্র্যাকটিস করার আগে এই জিনিসটা ভালো করে আয়ত্তে আনতে হবে। এই জিনিসটা আয়ত্তে আনতে পারলে কাজ শেষ। এই পুরো স্থিতিস্থাপকতা পড়াটা এখানে আছে, বাট এখানে একটু যুক্ত হবে। আচ্ছা, একটু কথাগুলো শুনতে হবে, কথাগুলো শুনে রাখুন, কথাগুলো শুনে রাখুন। কি শুনবেন? প্রশ্নে বর্ণনা থাকতে পারে, সমীকরণ থাকতে পারে, সূচি থাকতে পারে, রেখা থাকতে পারে। যে অবস্থায় থাক না কেন, আপনি যখন স্থিতিস্থাপকতা বের করতে যাবেন, স্থিতিস্থাপকতা কথাটা দেখছেন, সবসময় আপনি সূচির উপর বেস করে কাজ করবেন। বলেন কার উপর? সূচির উপর। প্রশ্নের সূচি থাকলেও তাও আপনি আবার উত্তরে এই সূচিটা বানাবেন। এই সূচিটা দেখে তারপরে স্থিতিস্থাপকতা বের করবেন। বর্ণনা থাকলেও সূচি বানাবেন, সমীকরণ থাকলেও সূচি বানাবেন, সূচি থাকলেও সূচি বানাবেন, রেখা থাকলেও সূচি বানাবেন। বর্ণনা কেমন স্যার? বর্ণনা কেমন? বর্ণনা বলবে একটি দ্রব্যের দাম 5 টাকা হলে চাহিদা 10, ওই দ্রব্যের দাম 6 টাকা হলে চাহিদা 8। এভাবে থাকতে পারে স্যার। অথবা আপনার কিউডি সমান, কি বললাম, কিউডি সমান 20 - 2p, এভাবে থাকতে পারে। অথবা এভাবে থাকতে পারে স্যার, দাম চাহিদা 5 টাকা দামে 10, 6 টাকা দামে 8। অথবা এভাবে থাকতে পারে স্যার, 5 টাকা দামে 10, 6 টাকা দামে 8, এদিকে দাম এদিকে চাহিদা, এভাবেও থাকতে পারে স্যার। যেভাবেই থাক আমি এই বক্সটা মাস্ট করব। উত্তর করার জন্য আমি এই বক্সটা মাস্ট করব। এখান থেকে খুঁজে 5 টাকা দামে চাহিদা 10, 6 টাকা দামে চাহিদা 8, এই যে দাম আর চাহিদা, এভাবে আমি করব। যদি এভাবে দেওয়া থাকে শিখাইছিলাম, এগুলো থেকে শিখাইছি না, সমীকরণ থেকে কিভাবে সূচি বের করতে হয়। এই যে পি এর মান ধরে, ওই যে মনে আছে পি এর মান ধরে বের করছিলাম, 1 টাকা 2 টাকা 3 টাকা ধরে কিউডির মান বের করতাম। হ্যাঁ, একইভাবে 5 টাকা বসালে 5 দুগুণ 10, 10 থেকে 20 থেকে 10 বিয়োগ করলে 10, 6 টাকা 6 দুগুণ 12, 10 থেকে 12 চলে গেলে 8 হবে। এটা দেওয়া থাকলে তো এটা সরাসরি তুলে ফেলবো। এটা দেওয়া থাকলে এখানে এবি থাকবে, এবি না থাকলে নিজের মতো করে নিবা। এ 5, দাম 5, এই যে দাম 5, চাহিদা 10, এই বিন্দুতে 5 হলে 10, বি বিন্দুতে চাহিদা 6, দাম 6, চাহিদা 8। কার উপর বেস করবেন? সূচির উপর স্যার। বলেন সবসময় কার উপর বেস করব? সূচির উপর বেস করে স্থিতি নির্ণয় করবো। সূচি থাকলেও সূচি বানাবো। ইয়েস। ওকে, এই তো সবাই এত এক্সপার্ট হয়ে গেছে করতে। প্রশ্ন দিচ্ছি, আপনাদের বইয়ের 2 নম্বর কোয়েশ্চেনটা এরকম একটা উদ্দীপক আছে, দেখেন আছে কিনা। এদিকে চাহিদা দেওয়া আছে, এদিকে দাম দেওয়া আছে। 1 2 3 2 4 6, 1 2 3 2 4 6। এরকম একটা চাহিদা দেওয়া আছে, এবি দেওয়া আছে, জি প্রাইম দেওয়া আছে। বলছে ঘ নম্বর বলছে স্থিতিস্থাপকতা নির্ণয় করে। স্থিতিস্থাপকতা নির্ণয় করে। এখানে এক্স একটা দ্রব্য লেখা ছিল, এক্স দ্রব্যের প্রকৃতি যাচাই করো।
আমি দেখেছি স্থিতিস্থাপকতা শব্দটা দেখেছি, আমার আর বুঝতে বাকি নেই, আমাকে অনেকগুলা কাজ করতে হবে। স্থিতিস্থাপকতা শব্দ দেখার সাথে সাথে আমার আর বুঝতে বাকি নেই, আমাকে অনেক কাজ করতেই হবে। ঘ নাম্বার শুরু করলাম। এখন আমাকে প্রশ্ন করো, আমাকে না, তুমি নিজেকে প্রশ্ন করো, কাকে দেওয়া আছে? চাহিদাকে। কার সাথে? দামের সাথে। তাহলে ওই যে দাম আর চাহিদা, খেয়াল করো, দামের সাথে তো চাহিদা সম্পর্ক হইতে পারে, আয়ের সাথেও চাহিদা সম্পর্ক হইতে পারে, সম্পর্কিত দ্রব্যের দাম সম্পর্কিত দ্রব্যের সাথে চাহিদা সম্পর্ক হতে পারে। এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে ইসি। আগে আইডেন্টিফাই করো কোনটাতে গেছে। চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে দামের সাথে চাহিদা আছে মানে ইপি, তাহলে আমি ইপির সংজ্ঞা দিব, দামের স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিব, ইপি এর সংজ্ঞা দিব। ইপি এর সংজ্ঞা দেওয়ার পর ইপি এর সংজ্ঞা দিয়ে দিলাম, ইপি এর সংজ্ঞা দিয়ে দিলাম, ইপি এর সংজ্ঞা দিয়ে দিলাম। এখন আমরা জানি দামের স্থিতিস্থাপকতার সূত্রটা লিখব। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ইপি সমান ডেল কিউডি ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। বারবার বলছি স্যার, বারবার বলছি আমি এই অঙ্কটা করার জন্য আমি সব সময় তালিকার সূচির সাপোর্ট নেব। আমি এই অঙ্কটা করার সময় সব সময় লেখ করা শুরু করেছি, বুঝছো? এই অঙ্কটা করার সময় আমি সব সময় সূচির সাপোর্ট নেব। কই ভাই কই, আয়না। একজন বানাচ্ছি না, আজকে সবাই একসাথে ছিল। হ্যাঁ, সূর্যের গুরুত্ব সবকিছু সমাধান। রাইট। কি একটা অবস্থা দেখছস, বন্ধ করে আবার চাতে হচ্ছে। আল্লাহ ঠিক হয়েছে কিনা। ওয়েট করো। বোর্ডে কি ডিস্টার্ব করা শুরু করছে? এই এসে এটা ডিস্টার্ব, 8টা 2 মিনিট পরে ডিস্টার্ব করতে কি হইতো? আর 2 মিনিট পরে এসে ডিস্টার্ব করলে কি হইতো? এখন কি নতুন ডিস্টার্ব করা শুরু করছে? বুঝতেছি, আবার চালু করতে হবে। ফোন বন্ধ করে আবার ছাত্র হয়েছে ভাইয়া আজকে কি হ্যাঁ আজকে এসি অফ। আর আমার এমনিতেও ওই যে বললাম একটা সুন্দর প্রশ্ন করছে পাপিয়া, বলছে কি কোনটা দাম স্থিতিস্থাপকতা, কোনটা স্থিতিস্থাপকতা। তুমি প্রশ্ন দেখলে বুঝবা যে দামের সাথে চাহিদা বলে দামের স্থিতিস্থাপকতা। তোমার প্রশ্ন তো দামের সাথে চাহিদা আছে, দামের স্থিতিস্থাপকতা। আয়ের সাথে চাহিদা থাকলে আয় স্থিতিস্থাপকতা। আর যখন দুটা দ্রব্য থাকবে এক্স ওয়াই, এরকম আপেল কমলা, ঠিক আছে, এরকম মনে করো দুটা দ্রব্যের সম্পর্ক যখন বলবে তখন সেটা আর স্থিতিস্থাপকতা। সব কেটে গেছে, থাকলে ভালো হইতো, না থাকলেও সমস্যা নাই, আমাদের আবার অত লাভ লস নাই। তো লাভ লস নাই। ওকে, আমার এরকম বক্সটা ছিল, আমার যদ্দূর মনে আছে 2 3 4 6 এরকম অ্যাবে, মূল কথা হচ্ছে এটা। তাহলে আমি ইপির সংজ্ঞা দিলাম,
ইপির সংজ্ঞা দিলাম। এবার আমি লিখলাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান ডেল কিউডি ডেল পি পি ডিভাইড বাই কিউডি। এখান থেকে আমি প্রশ্নের মধ্যে এটা স্যারকে দেখাতে হবে না, তবে এক পাশে করবা পি আর দিকে চাহিদা কিউডি। এই যে এ বিন্দুতে দেখো এ বি আছে না, সমস্যা নাই। আমি একটা কথা বলে দিই, তোমাকে যদি এরকম তালিকা দেওয়া না থাকে, অনেকে নিজের মতো মান ধরলে এক একজনের উত্তর এক এক রকম আসবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই বি থাকলে এই বি থাকলে তুমি এটা আগে দেখবা, দাম কত 2, চাহিদা কত 6, দাম কত 3, চাহিদা কত 4। এ বি থাকলে আগে এগুলো দেখবা। এ বি না থাকলে তোমার ইচ্ছা মতো তুমি এখানে বি ধরতে পারো, কোনো সমস্যা নাই। উত্তর ভিন্ন আসবে কিন্তু লাস্টে মন্তব্য ঠিক থাকবে। আচ্ছা, ডেল মানে কি বলছিলাম স্যার? ডেল মানে পরিবর্তন। এই যে এই ডেল মানে পরিবর্তন, এই ডেল মানে পরিবর্তন। এই পরিবর্তন বের করতে হয় পরেরটা থেকে আরেকটা বের। তাহলে ডেল কিউডি কিউডির এই যে কিউডির পরেরটা থেকে আরেকটা বের, ডেল পি পরেরটা থেকে আরেকটা বের, এই পরেরটা থেকে আরেকটা বের। ডেল নাই, এখানে ডেল আছে, ডেল না থাকলে প্রথমটা বারবার বলতেছি, প্রথমটা ডেল নাই প্রথমটা। ওকে, -2 1 2 6 এটাকে কাটলে 3 -2/3 সমান -1/5। ক্যালকুলেটর করবা। একটা কথা বলছিলাম মনে আছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছিলাম, বিশেষ দ্রষ্টব্য বলছিলাম আমরা উত্তর লেখার সময় 1/5 লিখবো। কেন? এখানে লিখে দিব ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে। কার বেলায়? শুধুমাত্র কার বেলায়? শুধু ইপির বেলায়। ঠিক আছে, এবার লিখবো সুতরাং নির্ণেয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা 1.5, স্থিতিস্থাপকতা 1.5। আমাকে তো প্রকৃতি বলছিল, প্রশ্নটা মনে আছে তোমার? এখানে স্থিতিস্থাপকতা নির্ণয় করে প্রকৃতি বলো, এই প্রকৃতি বলছে না। এবার লিখবো যেহেতু ইপি এর মান 1-এর বেশি, বলো কি দ্রব্য? সেহেতু এক্স একটি কি দ্রব্য? বলো নিজেরা বলো, এক্স একটি কি দ্রব্য? আরে ভাই আমি কমেন্ট করতে গেলে সমস্যা হয়। হ্যাঁ, এতক্ষণে 1.5। আমি কোথায় চলে গেছি আর এখন লাইভটা কোথায় চলতেছে? এই হলো জীবন, আহারে জীবন, ওরে জীবন। হ্যাঁ, শুধু টিস্যু ইউজ করতেছে আজকে। দেখো কয়টা ইউজ করছে টিস্যু, আরো ইউজ করবো। আমি একটু অসুস্থ। ইয়েস বিলাস চাঁদ, গুড। এই যে বিলাস চাঁদ। এরপর আসো, এরপর চলো আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, দেখি পারি কিনা। কুমিল্লা বোর্ড তোমাদের বইয়ের মধ্যে আছে 13 নম্বর, দেখো, অথবা কুমিল্লা 21। যারা বই কিনো না তারা কুমিল্লা 21 দেখো, কুমিল্লা 21 পাবা। একটা বক্স দেওয়া আছে এভাবে, ওখানে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, ওয়াই দ্রব্যের চাহিদা, এগুলো দেওয়া আছে। ওয়াই দ্রব্যের চাহিদা 12 14, 12 টাকা 14 টাকা, এটা টাকা। আর এটা হচ্ছে 12 একক 8 একক, এটা হচ্ছে 14 একক 18 একক। গতে বলছে দেবকের এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা, এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বলে দিছে। গ নম্বর হচ্ছে আড়াই স্থিতিস্থাপকতা এবং আড়াই স্থিতিস্থাপকতার প্রকৃতি নির্ণয় করতে বলছে। পুরো কথা লিখলাম না, চলো এটা করাই দিলে আর করাইতে হবে না, বাকিগুলো তোমরা নিজেরা পারবা। এটা করাই দিলে বাকিগুলো তোমরা নিজেরা পারে যাবা।
এটা পারি দেওয়া। গ নম্বর তো একদম সোজা, গ নম্বর। একটু খেয়াল করো, এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা, তাহলে কোন দ্রব্যের? এক্স দ্রব্যের না, তাহলে আমি এক্স দ্রব্যের দাম নেব, এক্স দ্রব্যের চাহিদা নেব। কেন? এটা দাম স্থিতিস্থাপকতা। আর এর বেলায় ভিন্ন, বারবার বলতেছি। এই যে আমরা এখানে দাম স্থিতিস্থাপকতা কই সূত্রটা লিখি, দেখো একটু বুঝাই দিচ্ছে। ইপি সূত্রটা আমরা লিখি ডেল কিউডি বা ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। মনে রাখবা এখানে যে দ্রব্যের কথা বলা হচ্ছে সেটা এক্স দ্রব্য, এক্স দ্রব্য, এক্স দ্রব্য, এক্স দ্রব্য। কার বেলায়? ইপির বেলায়। ইপির বেলায় দাম স্থিতিস্থাপকতা। কিন্তু যখন আর বলি, আর যখন বলি তখন ইসি হয়ে যাবে, ইসি। তখন কিন্তু এই যে এই কিউডি পি, এই পি কিউডি, এখানে পিটা হচ্ছে মনে করো এক্স দ্রব্যের হলে এটাও এক্স দ্রব্য, এটা এক্স হলে এটা এক্স হবে, এটা ওয়াই হলে এটা ওয়াই। দেখো এখানে একটা এক্স একটা ওয়াই ইসির বেলায়, কিন্তু ইপির বেলায় এটা এক্স, এটা এক্স, এটা এক্স। মানে দামটাও চাহিদার, দামটাও এক্সের, চাহিদাটাও এক্সের, চাহিদাটা এক্সের। ঠিক আছে, পার্থক্যটা বুঝিও। তো আমার এখানে তো সংজ্ঞা টঙ্গা দিব, এগুলার সংজ্ঞা দিব প্রথমে, যা বের করতে হচ্ছে তার সঙ্গে। এরপর ইপির সূত্র লিখবা, ইপি সমান ডেল কিউডি ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। আমি বারবার বলছি, আমি দরকার একটা বক্স করবো, পেন্সিল দিয়ে করবো, আমরা মুছে দিব। দেখো এখানে দাম হচ্ছে 12, 14, এই যে দাম 12, 14, উল্টা পাল্টা লিখবে না, আগে দাম তারপর চাহিদা। 12, 8, তো পরটা থেকে আরেকটা বিয়োগ, 8 থেকে 12 বিয়োগ, এই যে পরটা থেকে আরেকটা, পরটা থেকে আরেকটা, 14 থেকে 12 বিয়োগ। ভুল লিখবে না প্লিজ, না থাকলে প্রথমটা 12/12। এবার মুছে ফেলতেছে, এটার আর কোনো কাজ নাই। সমান সমান বিয়োগ করলে -4, বিয়োগ করলে 2, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, ক্যালকুলেটর করবা, এটা বিয়োগ করলে -2। উত্তর লেখার সময় লিখবো 2 ঋণাত্মক অবজ্ঞা করে। কেমন? সুতরাং নির্ণয় ইপি 2। এখানে শুধু স্থিতিস্থাপকতা বের করতে বলছে, প্রকৃতি বলে নাই, এক্সট্রা কথা আগাবো না, এক্সট্রা কথা আগাবো না, এটা সোজা ছিল। আমি বুঝাতে চাচ্ছি মূলত তোমাকে ইসিটা, এই আর এটা, এই আর এটা। তো ঘ নম্বর তো শুরু করবো। আর স্থিতিস্থাপকতা কাকে বলে লিখবো, ইসির সংজ্ঞা দেব। এরপর চাহিদার আর স্থিতিস্থাপকতা, ইসি সমান বুঝে দিও কেমন, ডেল কিউডি ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। বাট এখানে আমি যখন এই বক্সটা বানাবো, এই বক্সটা যখন আমি বানাবো, তখন কিন্তু মনে রাখবা আমি যদি এক্স এর দাম নিই, চাহিদা নিতে হবে ওয়াই এর, আবার ওয়াই এর দাম নিলে এক্স এর চাহিদা নিতে হবে। এখন কি আমার এখানে ওয়াই এর দাম নেওয়ার সুযোগ আছে? নাই, ওয়াই এর দাম নেওয়ার সুযোগ নাই। তাহলে আমি বাধ্য হয়ে দাম নেব এক্স এর। এই যে দাম এক্স এর, চাহিদা এই যে চাহিদা ওয়াই এর, এই জন্য এখানে এক্স এক্স ওয়াই ওয়াই বসা দিলাম। 12, 14, 12, 14, এটা 18, 14, 18। এবার বিয়োগ কর, ওই যে কিউডি ওয়াই মানে এটার 18 থেকে 14 বিয়োগ, এরপর 14 থেকে 12 বিয়োগ, 12, 14, উপরে 4, নিচে 2, 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা 7, 6/7, 4, 6, 24, 7 কত 14, 24কে 14 দিয়ে ভাগ করলে 1.75 আসবে মেবি, যা আসে 1.75। দেখো তো এটা পজিটিভ না নেগেটিভ? দ্বিতীয় থেকে গত সাথে নির্দেশ করে, ইয়েস। আচ্ছা, আমি বলবো নির্ণয় আর স্থিতিস্থাপকতা 1/7 নাকি 1/7, যা আসে আমি জানি না। বলো, প্রকৃতি বলছে না, তাহলে যেহেতু দেখি, বলো তোমরা নিজেরা বলো, যেহেতু আর স্থিতিস্থাপকতার মান, যেহেতু আর স্থিতিস্থাপকতার মান
ধনাত্মক, সেহেতু এক্স ও ওয়াই পরস্পরের, এক্স ও ওয়াই পরস্পরের। ধনাত্মক হলে কি দ্রব্য? এই ধনাত্মক হলে কি দ্রব্য? ধনাত্মক হলে কি দ্রব্য? ধনাত্মক হলে কি দ্রব্য একটু বলো তো, মনে আছে তোমাদের? গাইস, ডু ইউ হ্যাভ রিমেম্বার যে ধনাত্মক হলে কি হয়? ধনাত্মক হলে কি হয়? চার্জও শেষ প্রায় মোবাইলে। 1% না 2% আছে, 3% আছে, মাশাআল্লাহ। চার জায়গায় ছড়িয়ে, হ্যাঁ। আচ্ছা, আর স্থিতিস্থাপক সেহেতু পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, আর আগাচ্ছে না, মোবাইলে চার্জ নাই, প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। তোমরা এগুলো প্র্যাকটিস করে বাসায় গ্রুপে দিয়ে দিবা, প্র্যাকটিসের জন্য দিচ্ছি। প্র্যাকটিসের জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিব, তোমরা দেখে দেখে লিখবা। আমি কোনটা কোনটা দেখবা, ইপির ম্যাথ কোনগুলো সেগুলো দিচ্ছি, ইওয়াই এর ম্যাথ কোনগুলো সেগুলো দিচ্ছি, ইসির ম্যাথ কোনগুলো সেগুলো দিচ্ছি, ইএস এর ম্যাথ কোনগুলো সেগুলো দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি। কেমন? আলাদা আলাদা করে দাগাই দিচ্ছি, তোমরা করবা। যেমন ইপির ভিত্তিতে হচ্ছে 2 এর 4, 2 এর 4, 9 এর 3 এবং 4, 13, 3, 4, 13, 3, 13, 4, 18, 4, 23 4, 35 4, 30 4, 31 4, আসো তোমরা কেউ? তোমরা তো আসো, দেখতেছো অনেকে। 41 4, মানে দামের স্থিতিস্থাপকতা বেশি আসে, এটাই তো বোঝা যাচ্ছে না। 45 4, 48 4, 52 4, এটা হচ্ছে 52 3, 54 4, 54 4, 56 4, 58 4, শেষের পথে চলে আসছে মনে হচ্ছে। 63 4, 63 4 এবং 65 4, 65 4, 67 4, 68 4, 69
69.4 71.4 এ হচ্ছে বিষয়। একটা এসএস নিয়ে নাও। নাদিয়া তুই পারস না যে কি যে বলস। আচ্ছা বাদ দে, জয় ভাইয়া নোট করার কথা বলে গেছে। আচ্ছা বাদ দে ভাইয়া এখানে দেয় নাই, এগুলো আগের ক্লাসে নোট ছিল, তখন ভাইয়া ক্লাস হতো না। এখন কোনো ক্লাসে নোট জমা দেওয়া হয় না, একটি সমস্যা ছিলাম এতদিন, এখন থেকে দিব। আচ্ছা 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 এসসিপি মানে কি? আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, শাউটিং ডাউন বন্ধ হয়ে গেছে, বাদ দাও। শেষ করতেছি, এগুলো করে ফেলবা, বাসায় সুন্দর করে নোট করে গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, ভালো থেকো, কথা হবে।